কি রে, এইভাবে বসে আছিস কেন? তো আর কি করবে? কেন, কি হয়েছে? আর হয়েছে, শালায় আবার ছ্যাঁকা খেয়েছে। কি কি কইলি? দেখ, মনমরা হয়ে বসা রয়েছে। একটু আগে একটা মেয়ে এসে দহিনা মরিচ দিয়ে ডলা দিয়ে গেছে। শাওন হাসতে লাগলো। বলছিলাম তো তোর রিলেশন টিকবে না। এসব ফেসবুক রিলেশন টিকানো কি এত সহজ কথা? শালার ভাই শালা, সে একা খাইছি। কোথায় সান্ত্বনা দিবি তা না কইরা পজাইতেছিস। মনে রাখিস, দিন আবারও আসবে। সময় আসলে জানাইস আমারে। শালা, একদিন দেখবি দেশের 1 নাম্বার সুন্দরী মেয়ের সাথে প্রেম করব। তোরা দেখবি আর চলবি। করে দেখা রে ভাই, তোর রিয়া আমাগো জানা আছে। যা শালা, থাকবই না বলে চলে আসলাম সেখান থেকে। রাস্তা দিয়ে হাঁটতেছি। আমার পরিচয় আর কি দিব, তাও দে। আমি হৃদয় ইসলাম, একজন সিভিল ইঞ্জিনিয়ার। বাকিটা গল্পেই বুঝবেন। শালার কি স্যাকাটাই না খাইলাম। 1 মাসও হইল না রিলেশন করেছি, এখনই স্যাকা খেয়ে ফেললাম। কপালটাই ফোটা। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজতেই আব্বু দরজা খুলে দিল। কই গো, তোমার গ্যারেজ মেকানিক পোলাইছে, দেখা যাও। তখন আম্মু এসে বলল, উফ, তুমিও না, কেন শুধু শুধু ওর পিছনে লাগা থাকো? তো কি করবে, মানুষ ইঞ্জিনিয়ার হয় বড় বড় চাকরি করার জন্য, আর তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে গ্যারেজ মেকানিক হয়েছে। ছি ছি, আমার মান ইজ্জতের কিছুই বাকি রাখলো না। দাঁড়িয়ে অপমান সহ্য করতে না পেরে সোজা নিজের রুমে চলে গেলাম। এমনিতেই কিছুক্ষণ আগে অপমান হয়ে আসি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনে অনেক দুঃখ। মাসখানেক আগে ফেসবুকে একটা মেয়ের মেসেজ রিকোয়েস্ট আসলো। সাথে অবশ্য ফেসবুকে টুকটাক কিছু লেখালেখি করি, যার জন্য প্রায়ই এ ধরনের মেসেজ আসে। আইডির নাম মিষ্টি মেয়ে বৃষ্টি। অ্যাকসেপ্ট করলাম। কোনো কাজ ছিল না, তাই ভাবলাম দুষ্টুমি করা যাক মেয়েটার সাথে। মেয়েটির মেসেজে লেখা ছিল, গল্প পড়ার জন্য রিকোয়েস্ট দিয়েছি। প্রেম করার জন্য দিলেও তো পারতেন। কিছুক্ষণ পর রিপ্লাই দিল, হোয়াট? চোখে দেখে না নাকি? দেখি আপনি কি কইলেন? প্রেম করবেন কিনা তা জিজ্ঞাইছি। লেখক সাহেব কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আবুল তাবুল বলতেছেন। হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। তাই নাকি? আপনার গার্লফ্রেন্ড নাই? না, নাই। মিথ্যে বলেন কেন? মিথ্যা বলতে যাব কেন? এভাবে কথা বলতে বলতে জানতে পারলাম নাম আফিয়া সুলতানা। পরের দিন প্রপোজ করলাম। 2 দিন ঝোলায় রেখে অ্যাকসেপ্ট করলো। আমিও গার্লফ্রেন্ড পেয়ে গেলাম। তো আজকে সকালে গ্যারেজে গাড়ির কাজ করতেছি। হঠাৎ একজন, এই যে ভাইয়া, আমাদের গাড়িটা একটু দেখেন তো। আমি পিছিয়ে করতেই শর্ট খেয়ে গেলাম, কারণ মেয়েটি ছিল আফিয়া। তারপর আর কি শুরু করলো। তুমি তুমি গ্যারেজ মেকানিক? আমি আর কি কমো, মুখ বন্ধ। ওর সাথে একজন বলে উঠল, ওই শালা, কথা বলিস না কেন? গ্যারেজ মেকানিক হইয়া নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার বলে বেড়াস? দেখো, আমি আসলেই সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আর বলিস না তুই। শালা আমাকে কত সুন্দর সুন্দর কথা বইলা পটিয়ে ফেলছিল। দেখো, বেশি বলতেছো তুমি। তোরই আর কি বলবো, শালা গ্যারেজ মেকানিক, তোর সাথে ব্রেকআপ। বলেই ওরা গাড়ি নিয়ে চলে গেল। কিছুতেই বোঝাইতে পারলাম না আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। বিশ্বাস করবেই বা কেমনে? কেউ গাড়ি ঠিক করার গ্যারেজে কাজ করলে কি ইঞ্জিনিয়ার বলে? কপালটাই মন্দ, ইঞ্জিনিয়ার হয়েও গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেছি। আসলে বিপদে পড়া আমি আর শাওন আর তুষার গ্যারেজটা খুলেছি একদিন। শালার কপালটাই খারাপ। ইঞ্জিনিয়ারিং পড়লাম, রেজাল্টও মাশাল্লাহ, তবুও ঘুষ ছাড়া কেউ চাকরি দিচ্ছে না। কি করবি দোস্ত বল, দেশটা চলছে এভাবে। এভাবে তো আর বসে থাকা যায় না। আব্বু উঠতে বসে খাবার খেতে দেয়, কাপড় চোপড়ে খুঁটে দেয়। মাঝে মাঝে তো বলে ওনার বন্ধু ছেলেরা সেটেল হইয়া বিয়া কইরা বাচ্চা কাচ্চাও পয়দা করে ফালাইছে। আরে আমার কি মন চায় না নাকি বিয়া করি, একটা সুন্দরী বউ হোক? দুঃখের কথা কারে বুঝামো ভাই, গার্লফ্রেন্ড বিয়ের জন্য চাপ দিতেছে। 1 মাসের সময় দিছে, এর মধ্যে যদি বিয়ে না করি তাহলে শেষ আমি। তোরা রাজি থাকলে আমি একটা আইডিয়া দিতে পারি, কম খরচে অধিক লাভ। কি, জলদি বল। দেখ, দেশে কয়েক কোটি গাড়ি রয়েছে, আর তার তুলনায় গ্যারেজ কম, মানে ঠিক করার লোক কম। আমরা 3 জনে একটা গ্যারেজ খুলবো, তারপর মেকানিক হিসাবে কাজ করব। আমি শুনেছি অনেক লাভ হবে, দিনে কমপক্ষে 10 থেকে 15 হাজার তো হবেই। আমি আর শাওন ওর দিকে তাকিয়ে রয়েছি, চোখ বড় বড় করে। এভাবে তাকিয়ে আছিস কেন?
শুরু করলাম উত্তম মাধ্যম মার। শালা ইঞ্জিনিয়ার হইয়া গাড়ি ঠিক করুম, আগে কথা শুন। দেখ, আমরা বেকার, ঘুষরা চাকরি পাবো না। আর এদিকে শাওনের কপ চাপ দিচ্ছে বিয়ের জন্য। ইনকাম না করলেও বিয়ে করতে পারবে না। আর হৃদয়, তোর আর আমার বাসায় তো ইচ্ছা মতো খোঁতা দিতেছে। কি বলতে চাচ্ছিস? ধর গ্যারেজ খুললাম, আমরা 3 জন টুকটাক কাজ করব, কয়েকজন কর্মচারী রেখে দিব, ইনকামও হবে, শাওনও বিয়ে করতে পারবে, বউকে খাওয়াতে পারবে, আমরাও আব্বা মোর খোটা থেকে বাঁচবো। আবারও দিলাম উত্তম মাধ্যম মায়ের। আবার মালি কেন? শালা এই বুদ্ধি আগে খুলে কবি না। বলতে দিস, মায়েরা ব্যথা বানাইয়া ফেললি পিছনটা। এভাবে বেকারত্ব থেকে বাঁচার জন্য বের হইলাম গ্যারেজ মেকানিকের কাজে। তারপরও বাপের খোটা কম দেয় না। লোকে বিভিন্ন কথা বলে, যদিও নকল কইরা ইঞ্জিনিয়ারিং পাশ করি নাই। লোকে ইদানিং বলা শুরু করেছে আমরা নকল করে পাশ করেছি। শুনলেন তো আমার দুঃখের কথা? আই লাভ ইউ আফিয়া। বিশ্বাস করো, আমি একজন ইঞ্জিনিয়ার। আমাকে ছেড়ে যেও না। সত্যিই তুমি ইঞ্জিনিয়ার? মায়ের কসম, আমার কসম, 14 গোষ্ঠীর কসম। ওকে, বিশ্বাস করলাম। জড়িয়ে ধরি। আফিয়া লজ্জার হাসি দিল। আমি বিশ্বজয়ের হাসি দিয়ে আফিয়াকে জড়িয়ে ধরলাম। অতঃপর থাপ্পড় খেয়ে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি শাওনকে জড়িয়ে ধরেছি। এক ঝটকায় ফেলে দিলাম ওরে। শালা 12 ভাতারি, আমরা জড়াইতেছস কেন? শালা এখান থেকে উষ্টা দিয়াম, কোন হানে যাইয়া পড়বি, কুল কিনারা পাইবি না। ধ্যাত, তোর গ্রামের বাসা বন্ধ কর, কিছু বুঝি না। উঠে ফ্রেশ হয়ে নে। কেন? কেন মানে কি? আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়া, ভুলে গেলি? কার? রুজিনার? হুম। কি স্যাকাটাই না তোকে দিয়েছিল? ফ্রেশ হ জলদি, তুষারও আসতেছে। ওকে, ওয়াশরুমে চলে গেলাম। মুখে পানি দিলাম, ভালো মতো ফ্রেশ হলাম। বের হতেই দেখি তুষারও হাজির। গিফট কিনেছিস? কিসের গিফট আবার? ও মা, বিয়ে খাইতে যাবি? ওটা বিয়ের দাওয়াত হবে। ওই হইল একই। দাওয়াত খাবি, গিফট দিবি না? 1 বছর আমার ইচ্ছা মতো টাকাগুলো খাইছে, গিফট চা দেওয়ার আগেই দিয়ে আসছি, কিন্তু খাইতে পারি নাই। আজকে শুধু খাইয়ে আসবো, কিছুই দিব না। কিন্তু তুই না গেলে থাক, যা বাই। আরে খারা, যাবো তো। তাড়াতাড়ি রেডি হয়ে ওদের সাথে চললাম। ঘন্টাখানিক পর বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। কোনো দিকে না তাকিয়ে কোথায় খাবে সেটা খোঁজে নিয়ে 3 জন বসে পড়লাম খাইতে। ভাই রে ভাই, বিশ্বাস করবেন না, শাওন একাই 20 জনের খাবার খেয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে পেট নিয়ে হাঁটা দেয়। এত বেশি খেয়েছি যে হাঁটতেই পারছি না। এদিক ওদিক করতে করতে হঠাৎ খেলাম একটা ধাক্কা। ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই থাপ্পড় খেয়া গোড় ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল। আমি কি দেখছি? এ তো পরি। পরি বলেও ভুল হবে। জাস্ট ওয়াও! কি বলে আপনাদের সুন্দরতা বোঝাবো তা আমার মাথায় আসে না। মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায় না? আমাকে চিনিস আমি কে? আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ। আই লাভ ইউ। দুটো থাপ্পড় দিয়ে চলে গেল। আমি তো হা হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে কোনোদিনও দেখিনি। শাওন আর তুষারের চিল্লাচিল্লিতে ঘোর ভাঙলো। এত চিল্লাই দিছিস কেন? মায়া, তোর 3টা থাপ্পড় দিল, কিছু বললি না? আমাকে থাপ্পড় দিছে? কবে? কখন? পাগল হয়েছিস নাকি? শালা পাগল আমরা না, তুই হয়েছিস। বলেই দুজনে দুইটা গাঁটটা দিয়ে দিল। আমি আবারও মেয়েটাকে খুঁজতে লাগলাম, পাইলাম না খুঁজে আর। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় আসলাম পরের দিন। কি রে, কোন ঘরে আছিস? কি যে বলবো তোকে বন্ধু, যবে থেকে দেখেছি চোখের সামনে থেকে যাচ্ছি না। কি বলস, ঠিক মতো বল। বন্ধু, কালকের মেয়েটাকে ভালোবেসে ফেলেছি রে, বলতে পারছি না কোনোভাবেই। বলিস কি, থাপ্পড় খায়া ভালোবেসে ফেললি? তুষারের আগমন। কে কাকে ভালোবাসলো? হৃদয় কালকের ওই থাপ্পড় খাইলো যে মেয়েটার হাতে, তাকে নাকি ভালোবাসা ফেলাইছে। তাই তো ভাবি, সকাল থেকে কাছে মন নাই কেন? দোস্ত, তুই কিছু কর না। আমার এক্স তো সাহায্য করবে না, শিওর। আল্লাহ ভরসা রাখ, নেক্সট কোনো দিন সামনে পড়লে প্রপোজ করে নিস। এখন কাজে মন দে। প্রেমে পড়লে কি আর কাজে মন দেওয়া যায়? আমিও পারলাম না। কিছুদিন পর রাতে বাসায় ফিরতেছি, হঠাৎ একটা গাড়ি স্পিডে অ্যাক্সিডেন্ট করলো। আমি দৌড়ে কাছে গেলাম। গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বিয়ের দিন যার হাতে 3টা কাপড় খেয়েছি সেই মেয়েটা। কোনো রকমে মেয়েটাকে গাড়ি থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সকে কল দিলাম। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসলো।
ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার এমার্জেন্সিতে নিয়ে গেল। আমিও অপেক্ষা করতে লাগলাম বাইরে। চিন্তা হইতে লাগলো, ভালোবাসার মানুষটাকে না পাইতেই হারিয়ে ফেলবো না তো। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো, আমিও এগিয়ে গেলাম। সব কিছু ঠিক আছে তো স্যার? অ্যাকচুয়ালি রোগীর রক্তের প্রয়োজন, রক্তের খোঁজ করুন। গ্রুপ কি? ও নেগেটিভ। আমার রক্তের গ্রুপও ও নেগেটিভ। আমি রক্ত দেব স্যার, আপনি ব্যবস্থা করেন। আমার সাথে আসুন। তারপর ওনার সাথে গিয়ে রক্ত দিলাম। সুস্থ হয়ে যাবে তার আশ্বাস পেয়ে আমি বাড়ি চলে আসলাম 2 দিন পর। শালা, রক্ত দিলেই মায়াকে বাঁচাইলে একটু জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা পর্যন্ত থাকতি, তাহলে হিরো হয়ে যেতি। মেয়েটাও তোর প্রতি দুর্বল হয়ে যেত, সব ইজিলি হয়ে যেত। তখন কি এইসব মাথায় ছিল বেটা? তা থাকবে, ছ্যাঁকা খাইতে সবাই থাকে। ইনসাল্ট করিস না। তো আমাকে আদর করবো নাকি? যা হবার তো হয়েছে, এখন বল কি করব। কি আর করবি, আবার আল্লাহর নাম জপতে থাক, যদি সামনে আসে আবার। কয়েকদিন পর সকালে ঘুমিয়ে আছি, ছোট বোন আয়সা ডাকতে লাগলো। আমি উঠলাম। এত সকালে ডাকিস কেন? সকাল মনে হয় তোর? 10টা বাজে। তো কি হয়েছে? ফ্রেশ হয়ে বাহিরে আয় জলদি, আম্মু ডাকে। যা, আসতেছি। ও চলে গেল। সকাল সকাল আরামের ঘুমটা হারাম করে দিল। কোনো শান্তি নাই। যাই, কি বলে শুনে আসে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতে দিলাম ভোদর। একদরে রুমে চলে আসলাম। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, আমার ক্রাশ আমার বাড়িতে। তার মানে স্বয়ং আল্লাহ চায় ক্রাশ আমার হোক। নিজের দিকে তাকাইলাম, যে অবস্থায় আছি দেখলে মানিজ্য থাকবে না। সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি ক্রাশ আমার রুমে। আমি তো হা হয়ে আছি, বুঝতে দেওয়া যাবে না আমি যে ওনার ওপর ফিদা। তাই ভাব নিয়ে বললাম, আপনি? ক্রাশ আবার পিছু ঘুরে আমাকে দেখে মনে হলো অবাক হয়েছে। আপনি সেই লোক না যাকে বিয়ের অনুষ্ঠানে থাপ্পড় দিয়েছিলাম? আপনি এখানে? বাবারে বাবা, কবের বিয়ের কথা এখনো মনে আছে? কি হলো, কিছু বলছেন না যে? আমার রুম আমার বাসা, আমি থাকবো না তো খেয়ে থাকবে? তার মানে আপনি আমাকে বাঁচিয়েছেন? জানি না কাকে বাঁচিয়েছি, তবে মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ আপনি নন দেখছি। জি না, আমি তো খারাপই। সেদিনের জন্য সরি। আর হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন সময়ে আব্বু আম্মু আরেকজন লোক প্রবেশ করলো। এই হচ্ছে আমাদের ছেলে হৃদয়। লোকটি সোজা এসে আমার হাত ধরলো। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, এ উপকারের প্রতিদান কিভাবে যে দিব। মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, তাহলেই তো হয়। প্রতিদান দিতে হবে না আঙ্কেল, মানুষ হিসাবে ওনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব শুধু পালন করেছি, বেশি কিছু না। আমার জন্য দোয়া করলেই চলবে। ভাবি, আপনার ছেলে অসাধারণ, একদিন অনেক বড় হবে। এমন কথা শুনে নিজেকে হিরো মনে হচ্ছিল। আচ্ছা, আমরা চলি তাহলে। তা কি করে হয়, নাস্তা করে যাবেন তো? না, আজ নয়, অন্য আর একদিন। ওনারা চলে গেলেন। সবার সামনে শার্টের কলার খাড়া করে ভাব নিতে লাগলাম। হইছে হইছে, এত ভাব নিতে হবে না। দেখছো বাইরে আমার কত। তুই জানিস ওনারা কারা? কে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তো আমি কি করব? এটা তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওনারা তোকে ওনাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে বলেছে। তোমরাও না? আমি জয়েন করব না। কেন? কারণ আমি উপকার করেছি, তার প্রতিদানে কিছু নিতে পারবো না। তাহলে উপকার আর উপকার থাকবে না। এত ভালো চাকরি তুই করবি না? আর তাছাড়া এখানে তো ঘুষ লাগবে না। তুই তো বলেছিলি ঘুষ দিয়ে করতে হয়, এমন চাকরি করবি না। দেখো আব্বু, আমি ওনার মেয়ের জীবন বাঁচিয়েছি, তার জন্য উনি আমাকে চাকরি দিয়েছেন। অন্যথায় এই চাকরি আমাকে কখনোই দেওয়া হতো না। তো এই দিক থেকে এরকম ঘুষি দেওয়া হয়, তো একদিক থেকে এরকম ঘুষি দেওয়া হচ্ছে। আমি করব না, আমার গ্যারেজই ভালো। থাক, তুই তোর গ্যারেজ নিয়ে। কেউ বুঝলো না মনের ব্যথাটা। অফিসের প্রথম দিন। আসতে পারি ম্যাডাম? তারপর যা দেখলাম তা দেখার আশা করিনি, কারণ আমার ক্লাস বসে আছে। বস হিসেবে ক্লাসকে আশা করি নাই। ওপস, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। ক্লাসের নাম হচ্ছে রিয়া চৌধুরী। আরে হৃদয় সাহেব যে, আসুন আসুন। আমি আবার সাহেব?
ভাবতেই কেমন যেন লাগছে। এই যে আমার জয়েনিং লেটার এবং আমার কাগজপত্র। অনেক দিন ধরে আপনার মতোই লোক খুঁজছিলাম। ধন্যবাদ আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য। জি ম্যাডাম। তারপর রিয়া একজনকে ডাক দিল। উনি নতুন, ওনাকে একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবেন। জি ম্যাডাম। স্যার আপনি আসুন। আমি ওনার সাথে আসলাম। ঘুরে ঘুরে ফ্যাক্টরি দেখতে লাগলাম। ঘোরাঘুরি শেষে রিয়া আবার আমাকে তলব করলো। আমি চলে গেলাম রিয়ার সাথে দেখা করতে। কেমন লাগলো ফ্যাক্টরি? অনেক ভালো। আশা করি মন দিয়ে কাজ করবেন। জি। আচ্ছা আজ আসুন। ওকে, চলে আসে যাব। তখনই ঘুরলাম। কিছু বলবেন? অ্যাকচুয়ালি আপনি অনেক সুন্দর। আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছেন। ধন্যবাদ। আবারও চলে আসে যাব। তখন বিকেলে ফ্রি আছেন? হ্যাঁ, কেন? যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা একসাথে কোথাও কফি খেতে যেতে পারি? হই হই, বাল্লে বাল্লে। এটা শোনার তো আশা ভুলেও করিনি। তা প্রথম দিন পাখি দেখি নিজেই ধরা দিচ্ছে। কি হলো? ইয়া শিওর, উই ক্যান গো। জাস্ট 5 মিনিটস। আপনি বাইরে দাঁড়ান। জি, বাইরে চলে আসলাম। ভাবতেই পারছি না প্রথম দিনেই কবে খেতে যেতে পারবো। এভাবে হলে আমাকে আটকাকে খুব জলদি বিয়ে করে বাচ্চাও নিতে পারবো। চলুন। রিয়াটাকে ঘোর কাটলো, ওর সাথে চললাম। একটা কফি শপে বসে আছি। কিছু বলছেন না যে? সামনে এত সুন্দরী একটা মেয়ে বসে আছে, দেখেই শেষ করতে পারছি না। বলবো কি? ও হোয়াট? হোয়াট শুনে বাস্তবে ফিরলাম। না না, কিছু না, মজা করলাম। ও তো আপনার লাইফ স্টোরি সেটা কিছু বলুন। কি আর বলবো, দুঃখের কথা। আজ পর্যন্ত ছ্যাঁকা খেয়েছি 5টা। জীবনটাই বেদনা। সামনে রাজ বসে আছে, কিছু বলতেও পারছি না। কি হলো আপনার? না কিছু না। অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না। আমার বাসা যাওয়া উচিত। আমি চললাম। সে কি কি হয়েছে? চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবে না, বাসায় গেলে ঠিক হয়ে যাবে। তাহলে চলুন নামিয়ে দিয়ে আসি। না লাগবে না, আমি যেতে পারবো। আমি ওটা চলে আসলাম। সোজা রিক্সা নিয়ে বাসায় চললাম। বাসায় আসতেই কেমন লাগলো অফিস? খুব ভালো লাগছে। আর কিছু না বলেই রুমে চলে আসলাম। মাথায় পানি ঢাললাম। উফ, এতক্ষণে শান্তি। রিয়ার সৌন্দর্য আমাকে পুরো মাদক্য বানিয়ে ফেলেছিল। ওর ছোট, ওর ঠোঁট, কথা বলা সব পাগল করে দিচ্ছিল। তাই উঠে চলে আসতে বাধ্য হলাম। খাটে শুয়ে পড়লাম। ওহ, আপনারা ভাবছেন হঠাৎ আমি অফিসে কী করে গেলাম? সেদিন তো বলেছিলাম চাকরি করব না, তাহলে আজ অফিসে কেন গেলাম? সে শোনেন ভাই, আমার দুঃখের কথা। এখনও মায়ের ব্যথা যায় নাই। কি মায়েরটাই না খেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। সেই দিন আব্বু আম্মুর সাথে কথা না কইয়া গ্যারেজে চলে গেলাম। চুপচাপ বসে আছি। কি রে, তোর কিছু হয়েছে নাকি? এমন মনমারা হয়ে বসে আছিস? কিছু না, তুই কাজ কর। শালার মনে হয় নতুন করে আবার চেকা খাইছে। না, ছ্যাঁকা খাই নাই। তাহলে বলস না কেন কি হয়েছে? আর বলিস না, আমার ক্রাশ বাড়িতে এসেছিল। মানে যাকে তুই বাঁচিয়েছিলি? হুম। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। প্রপোজ করেছিলি? না আমি জানি না, আবার প্রপোজ? কি হয়েছে বলতো? ওদের সব বললাম। শাওনা তুষার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এমন দেখাচ্ছে আমাকে এখন খেয়ে ফেলবে। এভাবে তাকিয়ে আছিস কেন? শাওন হাতে একটা লাঠি নিল। তারপর যা হলো ভাই, উত্তম মাধ্যম ধোলাই যাকে বলে। দুজন মিলে আমাকে একা পায়া বানায় ফেলছে পুরা। মাছিস কেন? শালা কয়দিন পর পর চেকা খাই আমাদের কাছে আইসা কাঁদিস, আর এখানে একটা মেয়ে তোকে ডাকতেছে। মানে? মানে তুইও ওই মেয়েটাকে ভালোবাসিস না? হ্যাঁ বাসি। তাহলে যে চাকরির অফার করেছে, এই চাকরির মাধ্যমে তো তুই মেয়েটার কাছে যেতে পারবি, আস্তে আস্তে পটিয়ে ফেলতে পারবি। মাথায় ঢুকছে না। মনটা চায় ওই মাথাটা ফাটায় ফেলি। শালা ছেঁকাখোর, সোজা কথা বুঝে না। আরে ভাই মারছুসি তো, আর কত মারবি? যা বলি মন দিয়ে শোন। হ্যাঁ বল। সোজা কালকে অফিসে জয়েন করবি, তারপর সারাক্ষণ মেয়েটার পেছনে লেগে থাকবি, আস্তে আস্তে পটাবি। একবার পটাইলেই আমরা তোদের বিয়ে দিয়ে দিব, তাহলেই কেল্লা ফতে। আর তোর ছেঁকা খাওয়ার ভয় নাই। কিন্তু যদি না পটে তখন? প্রতিদিন ডিস্টার্ব করলে এমনিতেই শেষ হয়ে যাবে সব। কি যে বলিস, পরে তো চাকরি থাকবে না। আর হ্যাঁ, তোদের রেখে আমি চাকরি করতে পারবো না। আইসে আমার ইয়া, তোর চাকরি করতে হবে না, আপাতত
চাকরির চান্স নিয়ে মেয়েটাকে পটা। কিন্তু তুষার হ্যামারটা নিয়ে আয়। শালার কিন্তু কিন্তু ছুটাই দিই। না থাক, আমি করব। এই ছিল সেই দিনের কাহিনী। মায়ের ব্যথা এখনো যায়নি। যাই হোক, পরের দিন অফিসে গেলাম। অফিসে গিয়ে নিজের কেবিনে বসতেই খবর আসলো ম্যাডাম আমাকে ডাকছেন। আমি চলে গেলাম তার কাছে। তাকে দেখে তো আমার চায় চায় অবস্থা। আরে ভাই, পরাণ চায় চায় অবস্থা। এতটা মানুষ, একটা মানুষ এত সুন্দর হয় কি করে? আমাকে ডেকেছেন। হ্যাঁ, বলুন তো কালোভাবে চলে গেলেন কেন? কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। কি বলি, আসলে আমার ওয়াশরুমে যাওয়ার ছিল। ওয়াশরুম তো কফি শপেও ছিল। না মানে আমার প্রকৃতির ডাক দিয়েছিল। মানে? কি একটা অবস্থা! প্রকৃতির ডাক কাকে বলে তাও জানে না। এসো না, বলুন কেন ডেকেছেন? ও হ্যাঁ, রেডি থাকবেন, আপনাকে নিয়ে আমাদের আরেকটা ফ্যাক্টরিতে যাব। জি ওকে, এখন চলি। হ্যাঁ। ওনার রুম থেকে বের হতেই অফিসে একজন এসে দাঁড়ালো। কিছু বলবেন? ম্যাডামের সাথে আপনার এত কি? আপনার ম্যাডাম আমার হবু বউ। বউয়ের কাছে যাবো কি যাবো না সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না না, সরি। ইটস ওকে। ভাব নিয়ে চলে আসলাম, কেবিনে বসলাম। দুপুরে রিয়ার সাথে অন্য ফ্যাক্টরিতে গেলাম। কফি শপে বসে আছি আমি আর রিয়া। কাজ তো ভালোই পারেন দেখছি, তাহলে এতদিন চাকরি করেননি কেন? করেছি তো। কিসের? পাড়ার মাথায় আমি আর বন্ধুরা মিলে একটা গ্যারেজ খুলেছি, গাড়ি ঠিক করতাম সেখানে। হোয়াট? আমি জিব্বায় কামড় দিলাম। কি বলে ফেললাম এটা? হায় রে ক্রাশ! তোকে দেখতে দেখতে কি হলো, প্ল্যানিং করি একটা, মুখ দিয়ে বলে ফেলি আরেকটা। না না, কিছু না। কি গ্যারেজের কথা কি যেন বললেন? ও কিছু না। এমন সময় সামনে কল আসলো। উফ, বাঁচলাম। এক্সকিউজ মি। ইয়া শিওর। মোবাইল নিয়ে দূরে চলে আসলাম। ভাই রে ভাই, তুই আমাকে বাঁচিয়েছিস। এসে গেছিলাম প্রায়। কেন, কি হয়েছে? এসে বলবো, এখন বল কেন ফোন দিয়েছিস? তুই কোথায়? রিয়ার সাথে বাইরে আছি। চালিয়ে যা। ওকে, রাখি। ওকে বাই। ততক্ষণে রিয়ার কফি শেষ। কিছুক্ষণ কথা বলে ওই দিনের মতো চলে আসলাম। তারপর দিন। আপনি আমার পিয়নকে কি বলেছেন? পিয়নকে আবার কি বললাম? কিছু বলেননি? আমি যতটুকু জানি কিছুই বলি নাই। কি হয়েছে ম্যাডাম? আপনি বলেছেন আমি নাকি আপনার হবু বউ। হ্যাঁ, তা তো ঠিকই বলেছে। হোয়াট? না না, মানে এসব কখন বলেছি আমি? বলেননি আপনি? আসলে কালকে দুষ্টমি করে বলেছিলাম। এটা মজা? আই এম সরি। ওকে, আপনি আসুন। জি। কেবিন থেকে বের হলাম। ওস, কিছু না হইতেই ক্লাসের বকা খেয়ে ফেলেছি। শালার পিয়ন, যদি তোর ম্যাডাম আমার ফাঁদে পড়েই তাহলে তোর চাকরি আমি খায়া সারম। নিজের কেবিনে এসে কাজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন। আসতে পারি? আমি পেছনে ফিরেই অবাক হয়ে গেলাম। এ কি মেয়ে নাকি পড়ি? হ্যাঁ আল্লাহ, আমি তো মরেই যাব। আমার সামনে সুন্দর মেয়ে দাঁড়িয়ে রয়েছে। হলুদ শাড়ি, চুলে কোবা বাঁধা, সাথে গোলাপ ফুল, চোখে কাজল, সব মিলিয়ে অস্থির। আপনি কে? আমি সেতু, আপনার সহকর্মী। আজ থেকে আপনার সাথে কাজ করব। ওহো, নাইস টু মিট ইউ। টুমি, বাই দ্য ওয়ে, আমরা কি প্রজেক্ট নিয়ে কাজ করব? প্রজেক্ট তৈরি করতেছি, কাজ হয়ে গেলে আপনাকে ডাকবো। ওকে স্যার, আমি আসি তাহলে। হ্যাঁ, সে তো চলে গেল। আমি আমার সিটে বসে পড়লাম। টেবিলে পানি ছিল, পুরো গ্লাস খেয়ে ফেললাম। উফ, মাথা ঘুরে দিয়েছিল। হ্যাঁ, এত সুন্দর মেয়ে, তবে রিয়ার সাথে তুলনা হবে না। শি ইজ জাস্ট এক্সট্রা অর্ডিনারি। মাই লাভ, মাই লাইফ, ওয়ান ইন অনলি রিয়া। বিকেলবেলা। তোর পটানো কত দূর রে? তা ঠিক, আমিও জানি না। তবে কি? দোস্ত, একটা মেয়ে আজকে জয়েন করেছে। অস্থির চেহারা, হেব্বি সুন্দরী। বল, তোর ক্রাশের থেকেও বেশি সুন্দরী। এখন এই মাইয়ার সাথেই প্রেম করুম। আমি এখনো বলছি। তুই এটাই বলতে আমি জানি। বেশি জানোস, আমার রিয়ার থেকে সুন্দরী পৃথিবীতে কেউ নাই, বুঝছস? আমি বলতে চেয়েছিলাম ওই মেয়েটার সাথে তুষারের লাইন মারার কথা। তোরা লাগছিস লাগ, আমারই নিয়ে টানাটানি করিস না। আমি ডিরেক্ট বিয়ে করুম তোদের মতো। মায়াগো পেছন চেষ্টামি করা আমার দ্বারা হবে না। ওদের সাথে খুনসুটি করে সন্ধ্যার পর বাসায় ফিরলাম। পরের দিন অফিসে ফাইল নিয়ে রিয়ার কেবিনে গেলাম। সোজা কিছু না বলেই ঢুকে গেলাম। রিয়া আমার দিকে হা হয়ে তাকিয়ে রয়েছে। উফ, কি ভুল করলাম।
ভুলে গেছিলাম এখনও যে রিয়াকে পটাতেই পারেনি। শালার কপাল। এখন কি করি? কি বললেন? কি? রিয়া বলেছে হোয়াট? আই লাভ ইউ। হোয়াট দ্য হেল? আই লাভ ইউ বোঝো না? আই লাভ ইউ বলে আমি টেবিলের পাশ কাটিয়ে রিয়ার সামনে দাঁড়ালাম। রিয়া দাঁড়িয়ে গেল। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। কি সব বলছেন? পাগল হয়েছে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে। সব আমাকে পাগল বানিয়ে দিয়েছে। বলেই আমি আগাতে লাগলাম। রিয়া পেছনে যেতে লাগলো। যেতে যেতে দেয়ালের সাথে ধাক্কা খেলো। আমি আর রিয়া মুখোমুখি। দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাইতেছি। দুটো থাপ্পড় দিল রিয়া আমাকে। থাপ্পড় খেয়ে আমি দূরে চলে আসলাম। কন্ট্রোল হৃদয়, কন্ট্রোল। নিজেকে কন্ট্রোল করে নিলাম। আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? কি করছিলেন আপনি? কি করতেছিলাম? আপনি আমাকে ছি! ও মাই গড, আই এম সরি ম্যাডাম, আই এম সো সরি। আমার উপর ভর করেছিল। সরি ম্যাম, প্লিজ ক্ষমা করে দিবেন। রিয়া কিছু বলতেছে না। অ্যাকচুয়ালি ম্যাডাম, আমার ভিতর কি যেন আছে। মাঝে মাঝে রাতে তা ভর করে, কিন্তু আজ এখানে কেন ভর করলো বুঝলাম না। সরি ম্যাম, সরি বলেই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে আসলাম। উফ, বাঁচা গেল। একটা শয়তানি হাসি দিলাম। কি ভেবেছিলেন আসলে কিছু ভর করেছিল? আরে না না না, আমার তেমন কোনো প্রবলেম নেই। ওগুলো সব ইচ্ছে করেই করেছি। রিয়া বলে যখন রুমে ঢুকে গেলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যা হবার হবে, আজকে সব বলেই দিব। ইচ্ছা ছলে প্রপোজ করলাম। আল্লাহ জানে রিয়ার মনে কি চলছে, তবে আমার মনে হয় রিয়াও আমার প্রতি কিছুটা টান রয়েছে। যাই হোক, অফিসের কাছে এসে নিচে দাঁড়িয়ে রয়েছি। রিয়া নিচে নামতেই আমি সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম, তখন নিজের ভুলে কি করেছে নিজেও জানি না, কিছু মনে করবেন না প্লিজ। কিন্তু আমি তো আপনার চোখে অনুতপ্তের কিছুই দেখছি না। আমি ভরকে গেলাম। ভাই রে ভাই, অনুতপ্ত কেমনে হয়? রিয়া আমাকে পাশ কাটিয়ে চলে গেল। এমন সময় সে তো। স্যার, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আমি মনে মনে কইলাম কানের নিচে তুইটা দেবো, তখন চোখে ভালো দেখবি। শালি, আমার ক্রাশ আমাকে ভুল বুঝে চলে গেছে, তুই এসেছিস আমার পাম দিতে। ও তাই, ধন্যবাদ। আচ্ছা চলি। দুদিন পর নিজের কেবিনে বসে বসে রিয়াকে নিয়ে লিখতেছি। কী করে বোঝাই তোমাকে, কত আমি চাই পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও তোমাকে যেন পাই। মায়াবী মুখ তোমার, কাজল কালো আঁখি, তাই তো দিনে রাইতে এখন শুধু তোমাকেই দেখি। কি করে বোঝাবো কতটা ভালোবাসি তোমায়। একবার ভুল করে বলে দাও না ভালোবাসো আমায়। ভালোবাসি বড্ড বেশি, কি করে তোমাকে বোঝাই। আমার সব কিছুর বিনিময় হলেও তোমাকে চাই। হিতি, তোমার পাগল। তারপর চললাম রিয়াকে দিতে। বুক ফুলিয়ে গেলাম রিয়ার রুমে। দিলাম চিরকুটটা ফাইলের ভেতর ঢুকিয়ে। ম্যাডাম, একটু ফাইলটা দেখবেন ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখছি। রিয়া ফাইল দেখতে লাগলো। তখন চিরকুটটা সামনে পড়লো। চিরকুটটা রিয়া হাতে নিল, তারপর পড়া শুরু করলো। কোনো রিয়াকশন দেখছি না। এটা কি হৃদয় সাহেব? কি ম্যাম এটা? আপনার ফাইল থেকে বের হলো আর আপনি জানেন না? বলতে পারবো না যে। আচ্ছা, ফাইল ঠিক আছে, আপনি যেতে পারেন। জি। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। যাক, কাজে লেগেছে। আই এম 100% শিওর ক্রাশ আমার প্রেমে পড়েছে। ওহো, ভাবতে হেবি আনন্দ লাগছে। কাজ শেষে অফিস থেকে বের হলাম। সোজা গ্যারেজে গেলাম সুখবরটা দিতে। শাওনা তুষারকে সুখবর দিতেই ওরা অনেক খুশি হয়ে গেল। কোনো কথা হবে না, তুই কালকে রিয়াকে প্রপোজ করবি, ও তো অ্যাকসেপ্ট করবেই। তারপর রাতে আমরা পার্টি করব। ওকে, দেখি কি করি। আমি বাসায় গেলাম, প্ল্যানিং করি কাল কি করব। আমি যা বলি তা করলেই হবে, চুপচাপ শোন। হ্যাঁ বল। ওর থেকে বদি নিয়ে বাসায় ফিরলাম। তারপর শাওনের কথা মতো চিঠি লিখলাম। একদম প্রথম দিন থেকে রিয়াকে দেখে কি কি হয়েছে সব কিছু লিখলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরের দিন তাড়াতাড়ি উঠে অফিসে চলে গেলাম। সবার আগেই অফিসে ঢুকলাম। তারপর রিয়ার কেবিনে গিয়ে গোলাপ ফুল আর চিঠিটা রেখে নিজের কেবিনে চলে আসলাম। অপেক্ষা করতে লাগলাম কখন রিয়া আসবে আর চিঠিটা দেখবে, তারপর আমাকে ডাক দিয়েই রিপ্লাই দেবে। সেই রকম একটা ফিলিংস কী হবে ভাবতেই পারছি না। গ্যারেজের সামনে দাঁড়িয়ে রয়েছে। গ্যারেজ দেখে মনেই হচ্ছে না এটা আমাদের গ্যারেজ। কার্টুন বিভিন্ন রূপে সাজিয়েছে, গান বাজনার ব্যবস্থা হয়েছে,
নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সারারা এত কিছু করে বসে আছেন। আমাকে দেখেই শাওন আর তুষার এগিয়ে আসলো। কিরে, কি অবস্থা? সব কিছু ঠিক আছে। ওরা গ্রিন সিগন্যাল দিল আর ধুমধাম গান বাজতে শুরু হলো। তারপর আর কি, শুরু হলো ড্যান্স। ওরা নাচতে লাগলো আমাকে নিয়ে। আমিও থাকতে পারলাম না, আমিও ড্যান্স শুরু করলাম। কিছুক্ষণ ডান্স করার পর টায়ার্ড হয়ে গেলাম। তুই ভাবিকে আনলি না কেন? আসলেই তো তুই রিয়াকে নিয়ে আসলি না কেন? এইসব দেখলে কত খুশি হইতো। খুশি না চাই হইতো। একটু আগেই আমাকে যে ধোলাইটা দিছে। কিরে, কথা বলিস না কেন? কি কমো তো গো ভাই। ব্যাক টু অফিস। কেবিনে বসে অপেক্ষা করতেছিলাম কখন রিয়া আসবে, ওগুলো দেখবে, তারপর আমাকেই ডেকে পাঠাবে। ওস, আসে না কেন? 11টা বেজে গেল। পিয়নকে জিজ্ঞাসলাম রিয়া আসে না কেন, সেও জানে না। হঠাৎ, কি স্যার, আজকে আপনাকে কেমন যেন উত্তেজিত লাগছে। তুমি বুঝলে কেমনে? এমনি স্পেশাল কিছু আছে নাকি আজকে? না, তেমন কিছু না। অবশেষে হতাশ হয়ে গেলাম। ভাবলাম হয়তো আসবে না। দুপুরবেলা রিয়া আসলো। আমার হতাশ মনে হাসি ফুটে উঠল। আজকে বসকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পাবো। যা বাবা, সেই হলো। রিয়া নিজের রুমে ঢুকতে দেরি। তার কিছুক্ষণ পরেই আমার ডাক পড়লো। হিরো হিরো ভাব নিয়ে রিয়ার রুমে ঢুকলাম। গিয়ে দেখি রিয়ার হাতে চিঠিটা আর ফুলগোলা। মনে মনে খুশি কারে। এগুলো কি? দেখছো না? দেখেছি। আমার মুখ থেকে শুনতে চাইতেছ? মাথা নেড়ে হ্যাঁ বলল। আই লাভ ইউ, আই লাভ ইউ এ লট। তোমাকে প্রথম বিয়েতে দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম। সেদিন থেকে একদিনও তোমাকে স্বপ্ন দেখিনি, এমন রাত চাইনি। আমি তোমাকে আমার জীবনে সারা জীবনের জন্য চাই। এটায় যা লেখা সব সত্য? হ্যাঁ। তার মানে অফিসে যা করেছিলে ওই দিন নিজের ইচ্ছেতেই করেছিলে? কেউ তোমার উপর ভর করেনি? হুম। ছি ছি ছি, আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তার জন্য আপনাকে সাহায্য করেছিলাম চাকরি দিয়ে। আপনার সাথে ঘোরাঘুরি করতাম। তার মানে এই না যে আমি আপনাকে ভালোবাসি। কি বলছো রিয়া? যদি আগে জানতাম যে এমন করবেন, তাহলে জীবনেও চাকরি দিতাম না। আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম আর এমন করবেন না। আমার মনে হচ্ছে আপনি আমার উপর দয়া করছেন। হ্যাঁ, দয়াই করছি। আপনি যে কাজ করেছেন তারপর যে আপনাকে ডিসমিস করিনি, এইটাই তো আপনার ভাগ্য। এক্সকিউজ মি ম্যাডাম, তাহলে আপনি কিছুই জানেন না? আমি এই কোম্পানিতে শুধু আপনার জন্য জয়েন করেছি, না হলে জীবনেও জয়েন করতাম না। আপনাকে ভালোবাসি, আপনার কাছাকাছি থাকার জন্য জয়েন করেছি। আপনি ভাবছেন চাকরি পাই নাই তাই জয়েন করেছি? হাসালেন আপনি। যাই হোক, আমি আমার রিজাইন লেটার দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আমি কারো দয়া নিয়ে নিজেকে চালাই না বলেই ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই নিজের রিজাইন লেটার দিয়ে অফিস থেকে বেরিয়ে আসলাম। হ্যাঁ, তাড়াতাড়ি মনে হয় করে ফেললাম, যার জন্য এমন হলো। আরও কিছুদিন সময় নেওয়া উচিত ছিল। শাওন কি যেন ভাবতে লাগলো। কি ভাবছিস? আমি যা ভাবছি তা যদি ঠিক হয়, তাহলে তোর ক্রাশ হয়তো মাইয়া না। মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে তুই যা ভাবছিস তাই। বলে হাসতে শুরু করলো। ভালো হবে না বললাম। কই তুই? পোলায় আরেকটা ছেঁকা খাইছে আর তুই মজা নিচ্ছিস? তো কি করব? নায়কের মতো ডায়লগ দিয়া চাকরি ছেড়ে চলে আসলো। এটা কি সিনেমা যে পরে গুন্ডা আক্রমণ করব আর উনি নায়ক হয়ে বাঁচাইব, তারপর সব ঠিক হয়ে যাবে, এরপর মায়া রাজি হয়ে যাবে আর ওনারা তারপর ডান্স আর গান গাইবে? কিছুক্ষণ নীরবতা। হ্যাঁ, যা হওয়ার হয়েছে। ব্যান্ড পার্টি সব আছে, আজকে পার্টি হবেই হবে। ধর তোর সেকা খাওয়ার খুশিতেই পার্টি হবে। যেই কথা সেই কাজ। শুরু হলো পার্টি। রাত 10টায় বাড়ি ফিরে কিছুক্ষণ আব্বুর বকা খেলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম রিয়ার কথা। এমনটা তো হওয়ার কথা ছিল না। কপালটাই খারাপ। এ জীবনে আর আমার প্রেম হবে না। এমন সময় শাওনের কল রিসিভ করলাম। এত রাতে কেন? তাড়াতাড়ি বের হইবি নাকি অন্য ব্যবস্থা করব? আসতেছি। তারা বিশ্বাস নেই, কখন যে কী করবে নিজেও জানে না। বাসা থেকে বের হলাম। শাওন আর তুষার বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে সোজা বাইকে বস। যাবি কোথায়? নাইট ক্লাবে যাব। হয়েছে, এবার বস। কোনো কথা না কইয়া চললাম ওর সাথে। 20 মিনিট পর একটা বাড়ির সামনে থামলো। কোথায় আসলি? ভালো করে দেখ। ভালো করে তাকিয়ে কিছুই বুঝলাম না। শাইলা, এটা তোর শ্বশুর বাড়ি? মানে? মানে রিয়ার বাড়ি। কি বলিস? ওদের বাড়ির সামনে তো এমন নয়।
ভাই কেউ ইট দে, ওর মাথা ফাটায় ফেলবো আমি। শালা এটা বাড়ির পেছনের দিক। রাগিস কেন? কেন এখানে আনলি? এখন তুই এই দেয়াল বেয়ে বাড়ির ভিতরে যা, গিয়ে রিয়াকে প্রপোজ করে আসবি। কি যে বলিস, পাগল হয়েছিস নাকি? যা বলছি করবি নাকি মাইর খাবি? কিন্তু ধরা খাইলে? যা হবার হবে, আগে তো যা। ওকে, যাচ্ছি। দেয়াল বেয়ে বাড়ির ভেতরে ঢুকলাম, তারপর গাছ বেয়ে একটা বারান্দায় উঠলাম। বারান্দার দরজা খোলা পেলাম, ভেতরে ঢুকলাম। হঠাৎ আমার সামনে রিয়া আসলো। ও আমাকে দেখে চোর বলে চিৎকার করতে যাবে, তখনই আমি ওর মুখ চেপে ধরলাম। প্লিজ প্লিজ চিৎকার করো না। আমি কেন এসেছি বলতেছি, তুমি চিৎকার করো না। তারপর সালাম ওরে, চিৎকার দিল না। প্লিজ চিৎকার দিও না। আসলে শাওন আর তুষার আমাকে বাধ্য করেছে এখানে আসতে। মানে? আমি বললাম সব, বুঝছো তো? যেভাবে এসেছেন সেভাবেই চলে যান। আর হ্যাঁ, কাজটা ভালো করেননি। সরি। এখন আসেন। একটা কথা বলবো, কিছু মনে করিও না। কি? তুমি অনেক সুন্দর, আর তোমার নাভির নিচের তিলটাও অনেক সুন্দর। অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। হোয়াট? আমি দাঁড়িয়ে থাকলাম না, সোজা দিলাম তোর। বারান্দার দরজা খুলে বের হব, তখনই এই যে শুনেন। আমি পেছনে ফিরলাম, আমাকে আর পাইকে। রিয়ার ডাক শুনে মনে হলো আমি আসমানে ভাসতেছি। হ্যাঁ বলো। কালকে অফিসে এসে আমার সাথে দেখা করবেন, ওকে? হাসি মুখটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম এখন বলবে আমিও তোমাকে ভালোবাসি, তা না কইরা কি করলো। ধ্যাত। ওকে। ভেতরে কি হলো? গণধোলাই খাস নাই তো? আরে না, হিরো, জাস্ট হিরোর মতোই এন্ট্রি নিয়েছি, প্রপোজ করতে চলে এসেছি। ভাই দূরে যাইয়া ডায়লগ দে, হজম হচ্ছে না। থাম, যাই হোক ভেতরে হয়েছে তো হয়েছে, চল এখন বাসায় যাই। চল। বাসায় চলে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম। ফিলিংস সো মাচ এক্সাইটেড। কাল নিশ্চিত যে অফিসে রিয়া আমার প্রস্তাবে রাজি হবে। ভাবতে কেমন যেন লাগছে। খুশি মনে ঘুমিয়ে পড়লাম। দেখো হৃদয়, ওই দিনের ব্যবহারের জন্য আই এম সো সরি। অ্যাকচুয়ালি তুমি, আমি তো তোমাকে। এমন সময় পিয়ন এসে, ম্যাম আসবো? মেজাজটাই খারাপ হয়ে গেল। শালা আসলি তো আসলি, 10 মিনিট পরে আসতি। উফ। কি বলতে আসছো? ফ্যাক্টরি থেকে কল আসছিল, আপনি নাকি সেখানে যাবেন। হ্যাঁ, তুমি যাও, পরে যাচ্ছি। পিয়ন চলে গেল, মনে মনে আরো গালি দিলাম। হ্যাঁ, এবার বলো। কি বলবো? কি বলবা মানে? যা বলতে চাইছো তা বলো। ও হ্যাঁ, কাছে এসো। ফিলিংস নিয়ে কাছে গেলাম। রিয়া আমার কাঁধে হাত রাখলো, সেই রকম ফিলিংস। আস্তে আস্তে মুখ সামনে আগাতে লাগলাম। কি করছো? একদম চুপ। মুখ আগাচ্ছে, আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ বুঝলাম কে যেন কামড় দিছে। ব্যাস দিলাম চিল্লানি, উঠে বসে পড়লাম। উপস, চোখ খুলে দেখি আমার আঙ্গুল আমার মুখে, নিজের আঙ্গুল নিজেই কামড় দিছি। জ্বালা, শান্তি পাইলাম না মায়াটার জন্য। আজকে দিলাম নিজের আঙ্গুলে নিজেই কামড়। কোনোদিন যেন টিপ দিয়া ধইরা মইরেই না যাই। গলা টিপার কথা বলছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে মনে ভাবলাম এতক্ষণ তাহলে স্বপ্ন দেখতেছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা বাজে। আর ঘুমাইলাম না, উঠে ফ্রেশ হলাম। অফিসের সময় অফিসে গেলাম। অফিসে গিয়ে সোজা রিয়ার রুমে গেলাম। অনুমতি ছাড়াই ঢুকে গেলাম। কি ব্যাপার, এইভাবে ঢুকেছেন কেন? কালকে অফিস থেকে রিজাইন দিলাম। তারপরে ডাকার মানে এটাই যে তুমি আমাকে ভালোবাসো। আর ভালোবাসার মানুষের রুমে ঢুকতে পারমিশন লাগে না, এমনিতেই ঢোকা যায়। ও হ্যালো, আমি ডেকেছি, তার মানে আমি আপনাকে ভালোবাসি? কে বলেছে? বেশি বুঝবেন না। আমি অবাক হলাম, বলছি কি ও? তাহলে ডেকেছো কেন? কাল আমার বাসায় কেন গিয়েছিলেন? ইচ্ছা হয়েছে তোমাকে দেখতে, তাই গিয়েছিলাম। আমাকে দেখতে ইচ্ছে করলে আমি যেখানেই থাকি সেখানেই চলে যাবেন নাকি? হ্যাঁ, মাটির নিচে থাকলে সেখানেও চলে যাব। খালি ভালোবেসে দেখো একবার। এত কিছু করতে হবে না, আপাতত এই ফাইলটা রেডি করে দেন। আমি কেন করব? আমি রিজাইন দিয়েছি তো। এখনো 24 ঘন্টাই হয়নি। কাল রাতে আপনি যা করেছেন, আমি যদি পুলিশকে বলি না যে আপনি চুরি করতে গেছেন, তাহলে কি হবে জানেন? আমি গিয়েছিলাম প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সিসিটিভি ফুটেজ। উত্তেজনায় দেখেন নাই হয়তো, আমার রুমের বারান্দায় যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কি? হ্যাঁ, এবার যান, কাজটা করুন। কি আর করম, পড়েছি বিপদে, করতে তো হবেই। দা ফাইল।
ফাইল নিয়ে নিজের কেবিনে আসলাম। কপাল, কি ভাবলাম আর হইলটা কি? আসছিলাম আম খাইতে, ধরাই দিছে আমার আটে। কপাল, সবই কপাল। আমার কপালে প্রেম ভালোবাসা নাই। যাই হোক, কাজ শেষে ফাইল জমা দিতে গেলাম। জমা দিলাম। এই নিন আপনার এ মাসের বেতন। আর চাকরি করতে হবে না আপনার। মানে? আজকে কত তারিখ? 30 তারিখ। এক্স্যাক্টলি। কালকে এই ভাব নিয়ে কত ডায়লগ মেরে রিজাইন দিয়ে চলে গেলেন। তখন আমারও মেজাজ খারাপ হয়েছিল, তাই এই সুযোগ পেয়ে ছাড়তে পারলাম না, কাজটা করেই নিলাম। আশা করি নেক্সট টাইম আর কারোর সাথে পাঙ্গা দিবেন না, তাহলে না এমনই হবে। কাজটা ভালো করনি। আসতে পারেন আপনি। ওকে। চলে আসতে যাব তখনই বারান্দায় কোনো ক্যামেরা ছিল না। ওকে। আমি একবার পেছনে ঘুরলাম। সহ্য করতে পারতেছিলাম না, তাই কিছু না বলে চলে আসলাম। 3 দিন পর। এই 3 দিন কারোর সাথেই তেমন একটা কথা বলে নাই। আব্বু আম্মু কয়েকবার এসে জিজ্ঞাসা করেছে কেন অফিস যায় না। কোনো রকমে কাটিয়ে দিয়েছি। রিয়ার অপমানের কথা কোনোভাবেই ভুলতে পারে না। 3 দিন পর গ্যারেজ গেলাম। কি রে, আমি তো ভাবছিলাম ছেঁকা খায়া মারা গিয়েছিস নাকি, দেখা পাই না যে তোর। চুপ করে বসে পড়লাম। কিছু বলছিস না যে? কি বলতাম? তুই কিছু জানিস রিয়ার ব্যাপারে? কিছু জানি না, জানতেও চায় না। তাহলে আর কি, বিয়ে হয়ে যাক। কি? কার বিয়ে? গোপন সূত্রে খবর পেয়েছি রিয়ার বিয়ে। কি সব বলছিস? তুই উত্তেজিত হইতেছিস কেন? তুই রিয়াকে ভালোবাসতি, রিয়া তোকে বাসতো না। সো বাদ দে, নতুন মেয়ে খোঁজ। আচ্ছা, আমি আসি। কোথায় যাবি? বাসায় বলেই হাঁটতে লাগলাম। ভাবতেই পারছি না রিয়ার বিয়ে। বাসায় এসে রুমে বসে আছি। রিয়ার কথা ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। হঠাৎ আব্বু আর আম্মা আসলো। ফ্রি আছিস তুই? হ্যাঁ, বলো। হৃদয়ের মা, তুমি বলো। তুমি বলো। কি বলতে চাও বলো না। আসলে আমরা তোর বিয়ে ঠিক করেছি। কি? হ্যাঁ, মেয়েটা অনেক সুন্দর, তোর পছন্দ হবে। তোমাদের মাথা ঠিক আছে? আমি করবো বিয়ে? জীবনেও না, আমি বিয়ে করতে পারবো না। তুই করবি না তোর বাপ করবে বিয়া? আম্মু চোখ ঘুরিয়ে তাকালো আপুর দিকে। না মানে তোকে বিয়ে করতেই হবে? পরক্ষণে ভাবলাম যেহেতু আমি আর রিয়াকে পাবোই না, তাহলে আর অপেক্ষা করে লাভ কি? আমিও বিয়ে করে ফেলি, যা আছে কপালে দেখা যাবে। যাও, আমিও রাজি আছি। বাহ, খুশি হলাম। রাজি না হলেও তোমার বিয়ে করতেই হতো। তার জন্যই রাজি হয়েছি। শুক্রবার তোমার এঙ্গেজমেন্ট, মানসিকভাবে তৈরি থেকো। ওনারা চলে গেলেন। রিয়ার কথা ভেবে চোখ থেকে পানি পড়লো। রাতে শুয়ে আছি, হঠাৎ কল আসলো। স্ক্রিনে দেখি রিয়ার নাম্বার। উত্তেজিত হয়ে রিসিভ করলাম। হ্যালো। হৃদয়, হ্যাঁ বলো, কেন কল দিছো? আমার সাথে দেখা করতে পারবে? কেন, আরো অপমান করতে চাও নাকি? না প্লিজ, এখন বাড়ির সামনে এসো আমার। পাগল নাকি? এখন রাত 10টা বাজে, আমি যাব তোমাদের বাড়িতে? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। তো এই তোমার ভালোবাসা? আমার জন্য বাড়িও আসতে পারবে না? পড়লাম মানকা চিপায়। ভালোবাসার কথা উঠেছে। যতই আমাকে অপমান করুক, নিজের ভালোবাসার প্রমাণ করার জন্য তো যেতেই হবে। আসবে না তুমি? বুঝলাম কি ভালোবাসো তুমি। আচ্ছা বাই। আসতেছি আমি। কি আর করবো, বাসা থেকে বের হলাম। রিক্সাও পেয়ে গেলাম। রিক্সা নিয়ে চলে গেলাম রিয়ার বাড়ি। রিয়ার বাসার সামনে গিয়ে রিয়াকে ফোন দিলাম। রিয়া কিছুক্ষণের মধ্যে চলে আসলো, হাতে ব্যাগ। রিক্সায় উঠলো। মামা, বাস স্ট্যান্ডে চলো। রিক্সা আপন মনে চলছে। রিয়াকে জিজ্ঞেস করব কোথায় যাচ্ছি, তা পারছি না। মনে হয় বাস স্ট্যান্ড। একা যাইতে ভয় পাচ্ছিল, তার জন্য আমাকে ডেকেছে। যাই হোক, বাস স্ট্যান্ডে নামলাম। রিয়া কাউন্টার থেকে কক্সবাজারের টিকিট কাটলো, তা আবার 2টা। বুঝলাম না কিছু। তুমি একা কক্সবাজার যাচ্ছ, আরেকজনকে? তুমি কি বোকা? না, আমি বোকা হতে যাব কেন? তাহলে প্রশ্ন না করে বাসে উঠো। আমি কেন বাসে উঠবো? কারণ আমরা পালাচ্ছি। পালাচ্ছে মানে? আমার মাথায় কিছুই ঢুকছো না। কি বলছো তুমি এসব? আসলে না, তুমি বোকাই থাকবে। পালাচ্ছি মানে পালাচ্ছি। আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি এই বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। এখন বলো, পালাবে নাকি বাসায় চলে যাব? তারপর যার সাথে বিয়ে ঠিক করেছে সোজা তাকে বিয়ে করে ফেলবো। না না না, আমারও তো বিয়ে ঠিক, যদিও আমার ইচ্ছে নেই। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কেউ ভালো থাকতে পারে না, তাই সিদ্ধান্ত নিলাম ওর সাথেই পালাবো। কি হলো? কিন্তু আমি তো কিছুই আনলাম না।
লাগবে না, কিনে নিবনি পরে। কিন্তু আর যদি কিন্তু কিন্তু করবি না তো এখন আমি সত্যি বাসায় চলে যাব। একদম চুপ করে বাসে উঠ। চুপ হয়ে গেলাম। বাসে উঠে বসে পড়লাম রিয়ার পাশে। ভাবতেও পারছি না ক্রাশের সাথে পালাচ্ছি আমি। আর শাওন আর তুষার জানতে পারলে ওরা নিশ্চিত শিহরিত হবে। কিন্তু মাথায় আসে না রিয়া হঠাৎ ভালোবাসতো কেমনে। দুদিন আগেও আমাকে দেখতেই পারতো না, আর এখন আমাকে নিয়ে পালাচ্ছে। মাথায় আসে না ব্যাপারটা। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম রিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি রিয়ার রূপে ডুবে গেলাম। কি অপরূপ চেহারা, নাকটা খাড়া, নাদুস নুদুস গাল, একেবারে আল্লাহ যেন নিজ হাতে তৈরি করেছে। যদিও আল্লাহ সবাইকে নিজ হাতে তৈরি করেছে, মনে হচ্ছে ওর প্রতি এক্সট্রা কেয়ার নিয়েছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। হাতে নিয়ে দেখি আব্বুর কল। যে রিসিভ করতে যাব অমনি কার ফোন? আব্বুর। হাদারাম, কল কেন ধরছিলি? ধরলে কি হয়েছে? তোমার বাবাকে কি বলবা? কোথায় তুমি? বলবো ক্রাশের সাথে পালাচ্ছি। রিয়া রাগে দৃষ্টিতে আমার দিকে তাকালো, মোবাইলটা হাত থেকে নিয়ে গেল, তারপর অফ করে দিল। অফ কেন করলে? চুপ করে বসে থাকো। চুপ হয়ে গেলাম। দুপুর দিকে কক্সবাজার পৌঁছালাম। পৌঁছে তো গেলাম, থাকবো কোথায় আমরা? বালির উপরে থাকবো। আজব ব্যাপার, আসছি হোটেলেই থাকবো, তাই না? হোটেল রুম খুঁজতে লাগলাম। কোনো হোটেল রুমই খালি নেই। একটা হোটেলে জাস্ট একটা রুম খালি আছে। তোমার আমার সাথে এক রুমে থাকতে কোনো প্রবলেম নেই তো? আমি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম যে প্রবলেম নাই। আরে ভাই, বিয়ের আগে প্রেমিকার সাথে এক রুমে থাকবো, এটাই তো ভাবতে গা শিউরে উঠছে। না না করবো কিভাবে? যাই হোক, রিয়া এক রুম বুকিং করলো। চাবি নিয়ে রুমে খেলাম। ওয়াও, সো বিউটিফুল কাপল রুম। ও হ্যালো, উই আর নট কাপল, ওকে? কন্ট্রোল ইয়োরসেলফ। আমি রিয়ার দিকে এগিয়ে গেলাম। মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। যদি কন্ট্রোল না করি কি করবে? হ্যাঁ, কিছু না বলে রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে চলে গেল। আমি মুচকে একটা হাসি দিয়ে বসে পড়লাম। যাই হোক, বিকেলে শপিং করতে বের হলাম, কারণ আমার জামা কাপড় ছিল না। রিয়া পছন্দ করে আমাকে কিনে দিল সব। বেঁচে হারছি দুজন পাশাপাশি। হঠাৎ মাথায় আসলো রিয়া তো আমাকে রিজেক্ট করেছিল, তাহলে আবার কেন, কিভাবে? রিয়া, একটা কথা বলবো? আমি জানি তুমি কি বলবা। এই তো যে তোমাকে কি করে ভালোবাসলাম। ভালো তো আমি তোমাকে সেদিনই বেসে ফেলেছিলাম, যেদিন তোমাকে বিয়ের অনুষ্ঠানে দেখেছিলাম। বিয়ের অনুষ্ঠান? তাহলে থাপ্পড় কেন দিয়েছিলে? থাপ্পড় দেওয়ার পরেই তোমার প্রেমে পড়েছিলাম। আর যখন জানতে পারলাম তুমি আমার জান বাঁচিয়েছো, তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাই তো অফিসে সব সময় তোমাকে চোখে চোখে রাখতাম। সেতুকে ওয়ার্নিং দিয়েছিলাম যাতে তোমার থেকে দূরে থাকে। তাহলে প্রপোজ অ্যাকসেপ্ট করলে না কেন? কারণ তুমি অনেক কিছুই বোঝো না। চাকরি করবা না, এটা করবা না, ওটা করবা না, মানে কি তুমি নিজে থেকে যদি কিছু না করো তাহলে উন্নতি করবে কেমন করে? আমার ভালো লাগে না এসব। তাই তো শিক্ষা দিতে চেয়েছিলাম যে কষ্ট করলেই কেষ্ট মিলে। এজন্য একসেপ্ট করিনি। চাচ্ছিলাম তুমি আমাকে পাওয়ার জন্য যা যা করা লাগে সব করো। কিন্তু কপাল, বাবা সুযোগটাই দিল না। কোথাকার কার সাথে যেন বিয়ে ঠিক করে ফেললো। না হলে তোমাকে মজা দেখাতাম। এই ছিল তোমার মনে? দেখাচ্ছি মজা। রিয়া দৌড় দিল, আমিও দিলাম পেছন পেছন তোর। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছি। হঠাৎ রিয়া, তুমি খাটে কেন? যাও সোফা যাও। আমি সোফায় কেন যাব? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। তাহলে প্রবলেম কি? চলে আমরা এটিও করতে পারি। হ্যাঁ, কি সব বলছো? ঠিকই বলছি। আমি উঠে রিয়াকে কোলে তুলে নিলাম, তারপর খাটে নিয়ে আসলাম, তারপর ডিং ডং টিং ডং ইত্যাদি। পরদিন সকালে ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি রিয়া মাত্র গোসল করে বের হয়েছে। চুল বেয়ে পানি টুপটুপ করে পড়তেছে। নেশা লেগে গেল, নিজেকে আটকে রাখতে পারলাম না। রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তোমাকে যা লাগছে না একেবারে। লিভ মি। না, ছাড়বো না। আই সে জাস্ট লিভ মি। আমি ছেড়ে দিলাম। কি হয়েছে তোমার? সব করে এখন জিজ্ঞেস করছো আমার কি হয়েছে? কি করেছি আমি? কাল রাতে যা হলো তাকে ঠিক হয়েছিল? এভাবে হা করে ঠিক কি ভুল তা জানি না, তবে তোমার কাছ থেকে এসব একসেপ্ট করিনি। ছি।
রিয়া, বাদ দাও এসব, কন্ট্রোল ছিল না আমার। আমার সামনে থেকে যাও, আমার তোমাকে দেখতেও ইচ্ছে করছে না। রিয়া তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি খাটে বসে পড়লাম। কি হলো এটা? কাজটা আসলেই তো ঠিক হয়নি। বিয়ের আগে এসব করা মহাপাপ, অনেক বড় ভুল হয়ে গেছে। না, আমার রিয়ার কাছে ক্ষমা চাইতে হবে। সকাল করিয়ে দুপুর হয়ে গেল, রিয়ার খবর নাই। চিন্তায় পড়ে গেলাম, গেল কোথায় মেয়েটা? আমাকে ফেলে? খোঁজার জন্য আমি হোটেল থেকে বের হলাম, সমুদ্রের পাড়ে খুঁজে চলেছি। অনেকক্ষণ পর রিয়াকে দেখতে পেলাম, একা একা বসে আছে, সমুদ্রের ঢেউ দেখছে। আমি পাশে গিয়ে বসলাম, রিয়ার হাতটা ধরলাম। দেখো, কাল রাতে যা হয়েছে তা ঠিক হয় নাই, আমিও মানছি। আই এম ভেরি ভেরি সরি। আর এরকম ভুল হবে না, প্রমিস। রিয়া আমার দিকে তাকাচ্ছে না, তাই আমি সামনে গিয়ে বসলাম। রিয়ার চোখের দিকে তাকাতেই দেখলাম ও কাঁদতেছে। কেঁদো না প্লিজ, ভুল হয়ে গেছে, আই এম সরি প্লিজ। রিয়া তবুও কিছু বলছে না। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, তাই না? তুমি কাঁদলে তো আর কিছু ঠিক হবে না। রিয়া দাঁড়িয়ে হাঁটা ধরলো, পেছন থেকে রিয়ার হাত ধরলাম। রিয়া প্লিজ। আমাকে একা থাকতে দাও প্লিজ। রিয়া হাত ছাড়িয়ে নিল, হাঁটা ধরলো হোটেল রুমে। চলো, আমরা বিয়ে করব। কি বিয়ে? হ্যাঁ, বিয়ে। এখন কিভাবে করব? কিভাবে করবা মানে? রাতে তো ভালোই উপভোগ করেছো, বিয়ের কথা বলতে সব ফুস হয়ে গেল। তা না, ফ্যামিলি ভাই বন্ধু ছাড়া বিয়ে কিভাবে করব? ওইসব কেমন করে করেছো? তখন ফ্যামিলি বন্ধু বান্ধব এগুলো মনে পড়েনি? অবৈধ সম্পর্ক করতে ভালোই লাগে, তাই না? আমি ভুল করেছি, আসলে তোমার সাথে পালানোটাই আমার উচিত হয়নি। রিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব কিছু করতে পারবো। তাহলে বিয়ে করতে সমস্যাটা কি? কিন্তু কি করতে চাও বলো? বিয়ে করবা নাকি আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ, করব। কি করবা? বিয়ে করব। তাহলে কালকেই আমরা বিয়ে করছি। কালকেই কেন? আমার ইচ্ছে, করবা কিনা তুমি সেটা বলো। করব। তখনই রিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। রিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এত তাড়াতাড়ি বিয়ে করার চিন্তা জীবনেও করি নাই। ভেবেছিলাম কি, আর এখন হবেটা কি? ভাবলাম জমিয়ে কয়েক বছর প্রেম করব, তা না, এখন বিয়ে করে ফেলতেছি। আল্লাহ জানে কপালে কি আছে। পরের দিন ঘুমিয়ে রয়েছি। এই হৃদয়, উঠো উঠো। আর একটু ঘুমাই। না, কোনো ঘুম চলবে না, উঠো, দেখো কারা এসেছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো, এক লাফে উঠে গেলাম। তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে শাওন আর তুষার দাঁড়িয়ে রয়েছে। এভাবে হা করে আছিস কেন? তোরা এখানে? তুই বিয়ে করবি, আমরা আসবো না, তা কি করে হয়? বেঈমান শালা, বিয়ে করার জন্য পালিয়ে এসেছিস আমাদের না বলেই? অ্যাকচুয়ালি আমি... থাক, বলতে হবে না, আমরা সব জানি। শাওন চোখ টিপ দিল। আমার আর বুঝতে বাকি ছিল না এসবে শাওনের হাত আছে। শাওন, সত্যি করে বলতো আসল ব্যাপারটা কি? বাচ্চা পোলা পায় না সোত, তোর এসব বুঝতে হবে না। শাওন, তুষার আর রিয়া হাসতে লাগলো। যাই হোক, দুপুরে খাইলাম। খাওয়ার পর শাওনকে আলাদা করে নিলাম। কি বলবি, জলদি বল। আমি জানি তুই কিছু না কিছু করেছিস, বলতো কি করেছিস? শালা, তুই জানার জন্য এত পাগল হইছত? বলবি কিনা বল। আচ্ছা শোন তাইলে, বল। তোরে যে সেদিন রাতে রিয়ার বাসায় পাঠাছিলাম, তখন তোর যেহেতু রিয়া কিছু করে নাই, তখন আমি শিওর হইলাম রিয়া তোকে ভালোবাসে। আর কিছুদিন পরেই জানতে পারলাম রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তুই তো শালা ছেঁকা ঘরের মতো ঘরে পড়ে আছিলি। তাই কি আর করমু, আমি গেলাম রিয়ার কাছে, গিয়ে তোর সব বললাম। তখনই রিয়াও নিজের মনের কথা বলে দিল। আর তুই যে শালা বোকা, যদি রিয়া তোকে ভালোবাসার কথা বলতো তাহলে তুই খুশি হইতি, কিন্তু বিয়ে করতে পারতি না, কারণ তুই তোর বাবাকে ভয় পাস। তাই বুদ্ধি করেই এই পালানোর প্ল্যান করলাম রিয়ার সাথে। প্ল্যান মতো রিয়া তোকে নিয়েই পালালো, কিন্তু তুই শালা যা আকাম ঘটাইছ, এখন তাড়াতাড়ি বিয়েও দিতে হচ্ছে। আমি শাওনকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে যে কি হতো তোরে বলবো কেন। তারপর তিনজনকে জড়িয়ে ধরলাম। কাজে অফিসে এসেছি বিয়ের জন্য। অবশ্যই পেয়ে গেলি তোর ক্রাশকে। এখনো পাই নাই, বিয়ে হয় নাই এখনো। ওই একই, আগেই সব আকাম ঘটাই ফেলছো তুমি, বিয়ে তো বন্ধন মাত্র। দোস্ত, ভয় ভয় লাগতেছে। আমরা থাকতে কোনো ভয় নেই। যাই হোক, কাদি সব কাগজপত্র ঠিক করলো। যখনই কবুল পড়তে যাব ঠিক তখনই এ বিয়ে হবে না। শাওন পেছন ফিরেই, এই কোন শালারে বিয়ে হবে না? আমরা পেছনে ফিরে শখ। আমি তো রীতিমতো কাঁদতে শুরু করেছি, কেননা
আমার সামনে আমার আব্বু আম্মু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে রয়েছে। বাহ বাহ, আমার ছেলে আমাকে না বলেই বাসা থেকে পালিয়ে বিয়ে করতেছে। গর্বে আমার বুক 52 ইঞ্চি থেকে 57 ইঞ্চি হয়ে ফুলে উঠেছে। দেখুন আঙ্কেল, আমি বলছি কি, এই তুমি চুপ থাকো, তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করছে? শাওন চুপ হয়ে গেল। তখন রিয়ার আব্বু বলল, এই ছেলে, হেই, তোমাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুই যে এত ফালতু আগে জানতাম না। আর রিয়া মা, তুই এমন কাজ কেমনে করলি? একবারও আমার কথা ভাবলি না? পড়েছি মাইন কাছে ভাই, এখন কি করি আমি? কি আর করবো, ডায়লগ মারা শুরু করলাম। দেখুন আঙ্কেল, আমি রিয়াকে ছাড়া বাঁচবো না। রিয়া আমার জান, আমার প্রাণ, আমার ভালোবাসা। তাহলে আমরা কি? বলেই আম্মু কান্না শুরু করে দিল। ও আল্লাহ গো, এই দিন দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছিলে আমার পেটে ছেলে, একটা মেয়ের জন্য আমাদের পর করে দিচ্ছে। মহা ঝামেলা তো। এখন কি বলি? তুমি কাঁদতেছো? আমি কি তোমাদের পর করে দিয়েছি নাকি? তোমরা তো আমার প্রিয় মানুষ, আমার সব থেকে কাছের। আমি এসব নাটক আর দেখতে পারতেছি না। রিয়া, চল আমার সাথে চল। না বাবা, আমি হৃদয়কে ভালোবাসি। হারামজাদা আমার মেয়েটাকে কালো জাদু করে নিয়েছে। খবরদার চৌধুরী সাহেব, আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার মেয়ে কোনো ধোয়া তুলসী পাতা না। খবরদার আমার মেয়েকে নিয়ে যদি একটা কথা বলছেন তো। অবস্থা বেগতিক, কি করি? শাওনকে ইশারায় কইলাম কিছু কর, নাইলে খুনাখুনি হয়ে যেতে পারে। শাওন কইল কিছুই করতে পারবে না সে। কি আর করব, যা আসে কপালে, কিছু তো করতে হবে। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু ছোট লোক নই। আমি আপনার থেকেও বেশি আপনার মেয়েকে সুখে রাখবো। আমার এমন গরিব জামাই লাগবে না, আমি আমার মেয়ে নিয়েই চলে যাই। না বাবা, আমি যাব না। রিয়াকে আমি নিয়ে যেতে দেব না। এমন সময় আব্বু এসে আমার হাত ধরলো। ছেড়ে দে, তোকে আমি অন্য জায়গায় ভালো পাত্রী দেখে বিয়ে দেব। অন্যদিকে রিয়ার আব্বুর টানাটানিতে আমার হাত থেকে রিয়ার হাত ছুটে গেল। রিয়া কাঁদতে থাকলো, আমি যাবো না, আমি যাব না, এসব বলতে বলতে। বাবু, আজকে তো আমাদের বাসর রাত, জমিয়ে বাসর হবে। বাকি রেখেছো? বিয়ের আগেই তো করেছো। ওইটা ভুল হয়ে গেছে, আজকে ভালোভাবে হবে। আজকে কিচ্ছু হবে না। নো বাসর, নো আদর। কি বলো তুমি? যা বলছি তাই, কোনো আদর হবে না। আর আমার কথার অবাধ্য হলে খুব খারাপ হবে, বলে দিলাম। কি আর কমো, চিত হয়ে শুয়ে পড়লাম। শালার কপাল, বাসরও করতে পারবো না। ও, আপনারা ভাবছেন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিল, আবার বিয়ে কিভাবে হলো? ভাইরে ভাই, সেটাও সারপ্রাইজ ছিল, সবই কপাল। তাহলে শুনুন কি হয়েছিল। আমার আব্বু আমাকে ধরে রেখেছিল। রিয়ার আব্বু রিয়াকে নিয়ে চলে যেতে চাচ্ছে। এমন সময় শাহন, ওকে আঙ্কেল এবং আন্টিরা, এবার থামুন, আর করতে হবে না। সব চুপচাপ। আব্বু আমাকে ছেড়ে দিল, রিয়ার আব্বু রিয়াকে ছেড়ে দিল। কি কেমন দিলাম অভিনয়? ফাটিয়ে দিয়েছেন আঙ্কেল। বলেছিলাম না স্কুলে অনেক অভিনয় করেছি। এসব আমার বাম হাতের খেলা। আব্বু আর রিয়ার আব্বু কোলাকুলি করলো। আমার মাথায় কিছুই ঢুকছে না। হচ্ছেটা কি? মানে কি হচ্ছে? মানে কি হচ্ছে আমি তোকে বলছি। তুই এইসব আমার প্ল্যানিং। কাল রাতেই তোর আব্বু আম্মু আর রিয়ার আব্বু আম্মুকে আমি ফোন দিয়ে এখানে চলে আসতে বলেছিলাম, আর বলেছিলাম এই ছোট্ট নাটকটা করে তোদের ভোরকে দিতে। মনে মনে 180টা গালি দিলাম সাউন্ডে। সারা এরকম বন্ধু থাকতে আর কিছু লাগবে না, যে কোনো সময় স্ট্রোক করব। বাড়ি থেকে পালানোর আগে যদি একবার মেয়ের ছবিটা দেখতেই। আমার হাতে একটা ছবি দিল। আমি দেখে অবাক হয়ে গেলাম। রিয়ার ছবি। তার মানে রিয়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল? হায় রে কপাল। এসব আমি জানতাম না। এটা আমাদের প্ল্যানিং ছিল। শালার সবারই দেখি এই প্ল্যানিং ওই প্ল্যানিং ছিল। আমি এক হতবাগা, সব প্ল্যানিং এর মূল বস্ত্র। সব নাটক শেষ, এবার বিয়ের পালা। কাজী সাহেব, কাজ শুরু করুন। কি আর হবে, কাজী সাহেব বিয়ে করে দিল, আমি বিবাহিত হয়ে গেলাম। শাওন, তোর কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম। তোমার কি মনে হয় আমি এত কিছু শুধু তোমার জন্য করেছি? না রে পাগলা, তাহলে কি? তোর শালিটাকে ভাল লাগছে, তাই তোর লাইন ক্লিয়ার করে নিজের তোর শালির কাছে হিরো হলাম। কয়েকদিন পর প্রপোজ করো, রাজি হয়ে যাবে 100% শিওর। হারাম যত কোথাকার। বাস্তবে আসি। কি বাবু, রাগ করেছো নাকি? আমি আর কথা বলছি না। আহারে, বাবুটা খুব রাগ করেছে। কথা শুনতে দেরি আছে, উঠে বসে পড়লাম। জানতাম এটা বললে এমনই করবে, লুচ্চা কোথাকার।
লোচা বলো আর যাই বলো, ক্রাশ আমার বউ, ভাবতে আমি শিহরিত বলে রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়লাম। অফিসে সেতু, তুমি তো দিন দিন খালি গ্রো করতেছো ব্যাপারটা। কি যে বলছেন স্যার? সত্যি বলছি, তোমার ম্যাডামের আগে যদি তোমাকে দেখতাম তাহলে তোমাকেই বিয়ে করতাম। এমন সময় পেছন থেকে রিয়া, বিয়া আমি তোকে করামু, আয় আমার রুমে আয়। আজকে শেষ আমি, এই হচ্ছে রিহার জ্বালা। আজকে কপালে দুঃখ আছে। গেলাম রিয়ার রুমে, দেখলাম অন্যদিকে তাকিয়ে রয়েছে। আমার উপস্থিতি বুঝে পেছনে তাকালো। আমাকে দিয়ে মন ভরে না, না? কয়টা লাগে তোর? চুপ করে আছে, কথা বলিস না কেন? এই তোর ভালোবাসা? বলেই কেটে দিল। সহ্য করতে না পেরে আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। আই এম সরি, প্লিজ আর হবে না, প্লিজ। কেঁদেই চলেছে। কেঁদো না প্লিজ, আর করবো না, এই তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। কান্না থামালো। এখন যদি কেউ একটা পাপ্পি দিত তাহলে অনেক ভালো লাগতো। শয়তান। কয়েকটা থাপ্পড় দিল, তারপর পাপ্পি দিল। তবে এই ঘটনার পর প্রমোশন পেয়ে আমি কোম্পানির এমডি হয়ে গেলাম।